গায়ে হলুদের জন্য স্টেজে এনে বসানো হয়েছে পরীকে। হলুদ শাড়িতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। হলুদ দেওয়ার জন্য জয়ের পরিবার থেকে লোক এসে পড়েছে, কিন্তু আশ্চর্য করার মতো বিষয় হলো সেখানে জয়ও এসেছে তার হলুদ পরীকে দেখার জন্য। যা দেখে সবাই অবাক। জয়কে দেখে পিয়াস এগিয়ে আসে। আরে ভাইয়া তুমি, হোয়াট এ সারপ্রাইজ। আসলে আমি চাই আমার পরীকে আমি সবার আগে গায়ে হলুদ দিব, এই জন্য আর কি। বুঝতে পেরেছি ভাইয়া, এটা তো খুব ভালো এবং সুন্দর একটা ব্যাপার। আমার তো তোমাকে দেখে অনেক খুশি লাগছে ভাইয়া, আর আপুও তোমাকে দেখলে খুব খুশি হবে। জয় এসে পরীর পাশে বসে, কিন্তু পরী তো লজ্জায় তার দিকে তাকাতেই পারছে না। জয় হাতে হলুদ নিয়ে পরীর গাল ছুঁয়ে দেয়। অন্যদিকে পিয়াস তো তাদের এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত। জয় পরীর কানে কানে এসে বলে, আপনাকে খুব সুন্দর লাগছে পরী, আমার হলুদ পরী। এত সুন্দর কেন লাগছে আপনাকে বলুন তো? ইচ্ছে তো করছে আজকেই নিয়ে যায় আপনাকে আমার সাথে করে, কিন্তু কি আর করার, একদিন তো অপেক্ষা করতেই হবে। আজকে হলুদ পরীকে রেখে গেলাম, কালকে লাল রঙে লাল শাড়িতে লাল পরীকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে জয়ের কথা শুনে পরী লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আর তা দেখে জয়ের মুখে সুন্দর একটা হাসি ফুটে ওঠে, যা পরীরও চোখ এড়ায় না। এই প্রথম পরী জয়কে খেয়াল করে, কি সুন্দর লাগছে জয়কে হলুদ পাঞ্জাবিতে। বিয়ের দিন সকাল থেকে নিজের রুমে বসে আছে পরী, বাড়ি ভর্তি আত্মীয় স্বজনে ভরপুর, কিন্তু তার মনটা তো সেই স্বপ্নগুলোতে আবদ্ধ হয়ে আছে, যা সে একটু একটু করে নীরকে নিয়ে সাজিয়েছিল। এই বিষয়টা আমার তোমার সাথে কেন হলো না নীল? এই দিনটা নিয়ে তুমি একসাথে তো কত স্বপ্ন দেখছিলাম, আর সব কিছু অন্যরকম হলো। তুমি কেন বদলে গেলে নীল? কিসের জন্য? কেন আজ এই সব কিছু আমায় তোমার ছাড়া বিষাদ লাগছে কেন? তুমি নামক মানুষটা ছায়া আমাকে এখনো পিছু ডাকছে। আমি স্বপ্নগুলোতে আমি তোমায় নিয়ে দেখছিলাম, এই দিনটাই তো আমি শুধু তোমায় চেয়েছিলাম নীর। তবে কেন তুমি আমার সাথে এমন প্রতারণা করলে নীর? ভালোবাসা মানুষের সাথে প্রতারণা করা যায়, ভালোবাসলে বুঝি তাকে কষ্ট, যন্ত্রণা আর কান্না উপহার দিতে হয়? এই তুমি আমায় কেমন ভালোবেসেছিলে আমায় নীর? না না নীর, আমায় ভালোবাসোইনি। কেন আমার মনে এসব ভাবছে আজ? কেন আমি তোমায় ঘৃণা করতে পারি না নীর? কেন? নিজের মনে অজান্তে কথাগুলো বলে কাঁদছিল পরি। যা পরি বাবা চোখ এড়ায় না। একে তো মেয়েটা তাদের ছেড়ে শ্বশুরবাড়ি যাবে, তার উপর মেয়েটা অতিথ্যে, তাকে একটুও শান্তি দিচ্ছে না। পরি বাবা মেয়ের পাশে গিয়ে বসে, বাবাকে দেখে পরি চোখ মুছে নেয়। জানিস পরি, তোর মা সে যেদিন বলল আমি বাবা হতে যাচ্ছি, সেই দিনটা আমায় এতটা খুশি দিয়েছিল যে আমি পাড়ার সবাইকে মিষ্টি মুখ করিয়েছিলাম। সবসময় আমি চাইতাম আমার একটা রাজকন্যা হোক, আমার মতো গরিব রাজার ঘরে আমার একটা রাজকন্যা আসুক। যেদিন আমি তোর মুখটা দেখছিলাম মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি। আস্তে আস্তে তুই বড় হতে থাকলি, কিন্তু তোর বিয়ের কথা ভাবলেই বুকে ব্যথা অনুভব করতাম আমি। একটা বাবার জন্য তার মেয়েকে পরের ঘরে পাঠানোর মতো কষ্ট আর হয় না। যেদিন তুই বললি নীরকে ভালোবাসিস, আমি এক কথায় মেনে নিলাম, কারণ আমার মেয়ের খুশিই আমার কাছে সবার আগে। কিন্তু বিধাতা তো অন্য কিছু লিখে রেখেছে মা। আমাদের থেকে যারা চলে যায় তারা আমাদের নিজের বলতে কখনোই ছিল না। আল্লাহ তো মাকে সব থেকে উত্তম পরিকল্পনাকারী, তাহলে কেন আমরা যা চলে গেছে তার জন্য আফসোস করব? এই দিনটা তো তোর মা, তোর খুশির দিন আজকে। আল্লাহ যা তোর জন্য বরাদ্দ করেছে তাই তুই পাচ্ছিস। রবের চাওয়ার উপর ভরসা রেখে তুই এগিয়ে যা মা, দেখবি সব থেকে ভালো দিন আল্লাহ তোকে উপহার দিবে। আরে বাবা তুমি এখানে, আমি তোমায় সারা বাড়ি খুঁজছি। রাহিম আঙ্কেল এসেছে তোমায় খুঁজতে, আর আপু জয় ভাইয়া পার্লার থেকে লোক পাঠিয়েছে, তুই রেডি হয়ে নে বলেই পিয়াস বাবাকে নিয়ে চলে যায়। তখনই পরীর ফোনে একটা মেসেজ আসে, সেখানে লেখা আছে, আমি চাই আমার পরী আজকের দিনটায় আমার মনের মতো একটা লাল পরী সেজে উঠুক। তারপরেই পরীকে সাজানো শুরু হয়। অন্যদিকে জয় বরযাত্রী নিয়ে এসে উপস্থিত হয়। পরীর সাজও তখনও প্রায় কমপ্লিট। সবাই তখন পরীকে ছেড়ে বর দেখার জন্য চলে যায়, কিন্তু সেই মুহূর্তে পরীর ঘরে নীর আসে। নীরকে দেখে থমকে যায় পরী, কিছু বলতে চাইলেও বলতে পারে না। তখনই নীর বলে ওঠে, তোকে খুব সুন্দর লাগছে পরী, এই সাজটাই তোকে সত্যি খুব অপূর্ব লাগছে। এই সাজে তোকে দেখার স্বাদটা ফাইনালি পূরণ হলো। ছোট থেকে তোকে ভালোবেসেছি পরী, সবসময় চাইতাম তুই আমার বউ হবি, কিন্তু সময়ের সাথে সাথে আমার সে চাওয়াটাকে আমি হারিয়ে ফেললাম রে। আমি তোর প্রতি অন্যায় করে বসলাম, লোভ আমাকে ঘিরে ধরলো, তার উপর মায়ের কথা আমাকে আরও স্বার্থপর করে তুললো। লোভের পরে তোকে ঠকিয়ে বড়লোক বাবার একমাত্র মেয়েকে বিয়ে করে বসলাম। আমি সুখী হতে পেরেছি কতটা জানি না, তবে তুই খুব সুখী হবি পরী, পারলে আমায় ক্ষমা করে দিস পরী। নীরের কথা বলার পর্যায়ে আবারও সবাই ঘরে আসতে শুরু করে। একটু পরে বিয়ের কার্যক্রম শুরু হয়। নীরও সেখান থেকে চলে যায়, তবে হ্যাঁ, নীরের চোখে জল ছিল যা পরী চোখ এড়ায় না।
পরি হারানো ব্যথা নীরকে কাঁদাবে, এটা পরি জানে, আর এটা ভেবেই পরি প্রশান্তি লাগে। একটু পরে কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য রুমে আসে। খুব সুন্দরভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়। এবার পালা আসে বিদায়ের। পিয়াস তার বনে জড়াই ধরে কান্না শুরু করতেই সেখানে জয় পিয়াসকে বলে, এই যে শালাবাবু, তুমি যদি যাও আমি কিন্তু আমার বউয়ের সাথে এখানে থেকে যেতেও রাজি আছি। আসলে তুমি তো কাঁদছই, সাথে আমার বউকেও কাঁদাচ্ছ। এমন চলতে থাকলে আমার বউয়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। জয়ের কথা শুনে সবাই কান্না করার জায়গায় হেসে ফেলে। পরি সবার থেকে বিদায় নিয়ে নতুন পথের দিকে রওনা দেয়। মাঝপথে জয় ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। পরি অবাক হয়, তবে কিছু জিজ্ঞেস করে না। বাইরে তাকালে পরি দেখতে পায় জয় গাড়িটা একটা ফুচকার দোকানের সামনে দাঁড় করিয়েছে। ফুচকা দেখে যেন পরি খিদাটা আরও বেড়ে যায়। মা অনেক করে খাওয়াই দিতে চেয়েছিল, কিন্তু পরি খায়নি। ওই সময় আসলে খাওয়ার ইচ্ছে হয়নি। পরীকে আরও অবাক করে দিয়ে জয় একটা ফুচকার প্লেট এনে পরির সামনে ধরে। মিসেস পরি, আমি কিন্তু জানি মেয়েদের ফুচকা খুব ফেভারিট। জয়া তো প্রায় আমাকে ফোনে বলতো ফুচকা দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার মেয়েদের কাছে। অবশ্য আমি কখনো ট্রাই করিনি, তবে আজকে যদি আমার বউ আমাকে একটা খাইয়ে দেওয়ার অফার করে তবে কিন্তু আমি মানা করব। ততক্ষণে পরি খাওয়া শুরু করে দিয়েছে। হঠাৎ জয়ের এমন কথায় খাওয়া বন্ধ হয়ে যায় পরির। খাইয়ে দিতে বলছে কি ভীষণ লজ্জা লাগছে পরির, কিন্তু মানুষটা মুখ ফুটে বলল তো না খাইয়ে দিলে কেমন দেখায়। যতই হোক স্বামী তো সে তার। ইচ্ছে না সত্ত্বেও জয়ের মুখের সামনে নিয়ে ফুচকা ধরে পরি, আর জয়ও সেটা মুখে নিয়ে নেয়। অনিচ্ছার ব্যাপারে জয় বুঝতে বাকি রইল না। তখন জয় মনে মনে বলল, মিসেস পরি, তোমায় আমি এত ভালোবাসা দিব যে তুমি একদিন বাধ্য হবে আমায় ভালোবাসতে। আর যে খাবারটা আমায় অনিচ্ছায় খাওয়াচ্ছ, একদিন সেই খাবারটা নিজে ইচ্ছেতে আমার মুখে তুলে দিবে। খাওয়া শেষ হলে আবারও গাড়ি চলতে শুরু করে। যত এগোচ্ছে গাড়ি তত পরির বুকে দুপদুপানি বেড়ে যাচ্ছে। অতঃপর একটা সময় এসে গাড়ি একটা বিশাল বড় বাড়ির সামনে থামে। পুরো বাড়িটাই লাইটিং দিয়ে সাজানো, আলোয় আলোয় ঝলঝল করছে পুরো বাড়ি। গাড়ি এসে থামতেই পরি বরণ করতে ব্যস্ত হয়ে যায় সবাই। বরণ পর্ব শেষ হতে ফুল সাজানো একটা সুন্দর রুমে নিয়ে বসানো হয় পরীকে। রুমটা এতটা সুন্দর করে সাজানো হয়েছে যে পরী তা দেখে সত্যি মুগ্ধ হয়েছে। বাড়ি বাড়ি গয়নায় পরী অস্বস্তি লাগছিল বলে সেই আয়নার সামনে গিয়ে সেগুলো খুলতে শুরু করে। আর তখন চোখ যায় ড্রেসিং টেবিলের উপর থাকা একটা প্যাকেটের দিকে। সেটা হাতে নিয়ে তার উপর একটা চিরকুট দেখতে পাই। আমার প্রিয়তমা পরি, আমি জানি এই ভারী গহনায় আপনি অস্বস্তি ফিল করছেন, আর রুমে গিয়ে সেগুলো খুলবেন। এই জন্য আপাতত আপনার রুমে কেউ যাবে না। এই প্যাকেটে একটা সুন্দর নীল রঙের শাড়ি আছে, আর সাথে কিছু হালকা অর্নামেন্টস রেখেছি আপনার জন্য। লাল পরীকে এবার নীল পরি রূপে দেখতে চাই। চিরকুটের লেখাগুলো পড়া শেষ করে গহনাগুলো রেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে যায় পরি তারপর জয়ের দেওয়া অর্নামেন্টসগুলোও পরে হয় না। নিজেকে দেখে পরি নিজে অবাক হয়। সত্যি তাকে এই নীল রঙে অপূর্ব লাগছে। একটু পরে দরজায় নক করে কেউ, পরে ভিতরে আসার অনুমতি দেয়। নীল রঙা পাঞ্জাবিতে পরেছে জয়। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয় পরি। অনেকগুলো প্যাকেট হাতে রুমে আসে জয়। আপনাকে খুব সুন্দর লাগছে পরি। এ নীল রং সত্যি আজকে সার্থক হলো আপনার গায়ে জড়িয়ে। এত অপূর্ব সুন্দর একটা মানুষকে কিভাবে লাগতে পারে? আপনি তো আমায় নির্ঘাত মার্ডার করে ফেলবেন পরি। এত মাধুর্য মাখা কেন আপনি? চোখে হালকা কাজল, কপালে একটা ছোট টিপ, ঠোঁটে হালকা থাকা রঙের লিপস্টিক। একটা মেয়েকে একটা অপূর্ব কিভাবে লাগতে পারে? আপনার প্রতি আমার এত নেশা করছে কেন পরি? পরি তখনও নিশ্চুপ, কিন্তু জয়ের এমন কথায় একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। কিন্তু অদ্ভুতভাবে তার মধ্যে কোনো রকম ফিলিংস কাজ করছে না। নিষ্পলকভাবে নিচের দিকে তাকিয়ে আছে পরি। তার খুব অদ্ভুত লাগছে হুট করে এভাবে বিয়ে হওয়া অন্য একটা মানুষের সাথে একই রুমে থাকা। কিন্তু তখনই পরি মনে পড়ে যায় বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন। সে এই বন্ধনটাতে আবদ্ধ হয়ে গেছে, আর স্বামীর হক সে কি নষ্ট করবে? এই রাত নিয়ে সবারই তো অনেক রকম ইচ্ছে থাকে। তার আর ভালো না লাগার অন্য কারো স্বপ্নটাকে সে কি ভেঙে দিবে? পরি ভাবনা শেষে মাথা তুলে তাকাতেই দেখে সামনে জয় নেই। মাথা ঘুরিয়ে খুঁজতে দেখতে পায় জয় বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। পরিও সেখানে যায়। পরীর আগমন দেখে জয় মুচকি হাসে। পরি তাকে একটু হলেও প্রাধান্য দিচ্ছে, তাতেই তো জয় খুশি। জানেন পরি, আমিও একটা মানুষকে ভালোবাসতাম, ভীষণ রকম ভালোবাসতাম। 4 বছরের সম্পর্কে তাকে কখনো আমি বিন্দুমাত্র কষ্ট দিইনি, সেও দেয়নি। খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের। অনার্সে স্কলারশিপ পাওয়ার পর আমি কানাডা চলে যাই। রিয়া তখন অনার্স 2য় বর্ষে স্টুডেন্ট। আমি আসলে যেতে চাইনি কানাডায়। আমি গিয়েছিলাম
শুধু রিয়ার কথাই। ওকে হারানোর ভয় আমার সব সময় হতো, কিন্তু রিয়া আমাকে কথা দেয় সে আমার জন্য অপেক্ষা করবে। আমার পরিবার মিলে আমাদের বিয়েও ঠিক করে 2 বছর পরে দেশে আসার কথা, আমরা এসে বিয়ে হবে আমাদের। কিন্তু কানাডা যাওয়ার পর দেখতে পেতাম রিয়া আমাকে সময় দিত না। কল দিলে বিজি পাওয়া যেত, মেসেজ দিলে রিপ্লাই করতো না। একটা সময় পর আমি কোনোভাবেই রিয়ার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমার পরিবারকে জানালে তারা ওদের বাড়ি যায় এবং সেখানে গিয়ে জানতে পারে রিয়া তার খালাতো ভাইকে বিয়ে করেছে, সে নাকি সদ্য বিসিএস ক্যাডার হয়েছে। এসব শোনার কয়েকদিনের মধ্যে আমি দেশে আসি। মুখোমুখি হই রিয়ার। সে জানায় আমার জন্য নাকি তার অপেক্ষা করতে ইচ্ছে করেনি। আমি কবে জব পাবো সেটার জন্য ও নাকি বসে থাকতে পারেনি। ওর নাকি মনে হয়েছে ও আমার থেকে ওর খালাতো ভাইকে বিয়ে করলে বেশি ভালো থাকবে। আমার তখন মনে হয়েছিল আমি বোধহয় দুনিয়াতেই নেই। পরিবারের সাপোর্ট ছিল বলেই এত দূর অবধি আসা আমার। ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নেওয়ার রাইট তো আছেই সবার, তাই না? আমি বাধা দিই কি করে? তারপর আবার কানাডায় ব্যাক করি, আর তারপর 6 বছর পর ফেরা। আমার এক নিঃশ্বাসে কথাগুলো বলে জয়। আজকে পরীকে এসব জানানোর উচিত ছিল। একটা নতুন সম্পর্ক শুরু হওয়ার আগে অবশ্য অতীতটা জানিয়ে নেওয়া উচিত। জয়ের মুখে এসব শুনে স্তব্ধিত হয়ে যায় পরি। একটা মানুষ এতটা বছর ধরে এতটা যন্ত্রণা সয়ে আসছে, অথচ দেখে বোঝার উপায় নেই এই মানুষটাও এত কষ্ট লুকিয়ে হাসতে পারে। আমি আপনাকে হারাতে চাইনি পরি, আমার মনে হয়েছিল আমার আপনাকে লাগবে পরি। দীর্ঘ 6 বছর পর আমি আপনার মুগ্ধতায় আটকে গেছি পরি। আমার আপনাকে সারা জীবনের জন্য লাগবে, তাই আপনাকে প্রেমিকা নয় বউ করে এনেছি। সব অতীত সাইডে রেখে আমার কি একটু ভালো থাকতে পারি না পরি? যারা ঠকিয়ে ভালো থাকতে পারে, তবে যারা ঠকে তারা কেন ভালো থাকতে পারে না? ভালো থাকাটা তো আমরাও ডিজার্ভ করি। আর সেই ভালো থাকাটা আমি আপনার সাথে থাকতে চাই পরি খেয়াল করে তার চোখে জল জমে গেছে। এক মুহূর্ত দেরি না করে জয়কে জড়িয়ে ধরে। সত্যি তো, তারা কেন ভালো থাকবে না? জয়কে ধরে ধরে কেঁদে যাচ্ছে। আরে এই আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কিচ্ছু হয়নি, কিন্তু এবার আমি আপনার নাক পাঠাবো। পরীর এমন কথায় তাজ্জব বনে যায় জয়। কি বলছেন পরি? আবার আপনি আমায় আপনি করে বলছেন? বউকে কেউ আপনি করে বলে নাকি? এটা তো ঠিকই, কিন্তু বরকেও কেউ বুঝি আপনি করে বলে? না বলে না, আমিও বলবো না। রুমে চলো, আমার শীত লাগছে এখানে। পরীর কথা শেষ করতে জয় পরীকে কোলে তুলে নেয়। রুমে এসে জয় পরীর জন্য আনা রিংটা পরীর হাতে পরিয়ে দেয়। তারপর আলতো করে হাতে একটা চুমুকে দেয়। ভালোবাসাগুলো এভাবেই সুন্দর করে বেঁচে উঠুক, একে অপরে বেঁচে থাকার তাড়নায়। সকাল সকাল মিষ্টি রোদের আলোয় ঘুম ভাঙে পড়ে, কিন্তু বাইরে থেকে খুব হইচইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কোলে তুলে রুমে এসে জয় পরীর জন্য আনা রিংটা পরীর হাতে পরিয়ে দেয়। তারপর আলতো করে হাতে একটা চুমু এঁকে দেয়। ভালোবাসাগুলো এভাবে সুন্দর করে বেঁচে উঠুক, একে অপরে বেঁচে থাকার তাড়নায়। সকাল সকাল মিষ্টি রোদের আলোয় ঘুম ভাঙে পরীর, কিন্তু বাইরে থেকে হইচইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। পরি বাইরে বের হয়ে দেখে বাড়ি ভর্তি মেহমান। পর মুহূর্তে মনে পড়ে আজকে তো তার বৌভাত, এই জন্য সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে। আজকে তো তার বাবা মা ভাইও আসবে, ভাবতেই মনটা খুব খুশি হয়ে যায় পরীর। আরে পরিমা, তুমি উঠে গেছো? এত সকাল সকাল উঠতে গেলে কেন মা? অবশ্যই সকাল থেকে একটু বেশি হইচই হচ্ছে তো, তুমি কিছু মনে করো না মা। পরীকে আসতে দেখে এগিয়ে যায় মানজিয়া বেগম। তারপর কথাগুলো বলতে বলতে পরীকে নিচে নিয়ে আসে। না মা, এসব কি বলছেন? আমার কিন্তু হইচইপূর্ণ পরিবেশে ভীষণ ভালো লাগে। আমি আর পিয়াস তো আমাদের বাড়ি মাতিয়ে রাখতাম, এবার আমার বাড়িটাও মাতিয়ে রেখো মা। আমি হয়তো তোমার মা হয়ে উঠতে পারবো না, কিন্তু একজন ভালো শাশুড়ি মা নিশ্চয়ই হব। এবার নাও, নুডলসটা জলদি খেয়ে নাও। এত সকালে নাস্তা? আমি তোমার মায়ের শুনেছি তুমি নুডলস বেশ পছন্দ করো, তাই সকাল সকাল তোমার জন্য নিজের হাতে বানালাম। এদিকে আমাকে পর করে দিচ্ছ মা? আমারও কিন্তু ক্ষুধা পেয়েছে, শুধু তোমার বৌমার খেয়াল রাখছো আর আমার খেয়াল রাখছো না। পরিয়ার মানজিয়া বেগমের কথার মাঝে হুট করে জয় এসে পড়ে। অন্যদিকে জয়ের এমন কথা শুনে জয়ের মাও পরি হেসে ফেলে। মা এবং বউকে একসাথে হাসতে মনটা একদম ভালো হয়ে যায় জয়ের। মাও পরি হেসে ফেলে। মা এবং বউকে একসাথে হাসতে দেখে মনটা একদম ভালো হয়ে যায় জয়ের। এভাবে তো সে হাসি খুশি দেখতে চায় তার প্রিয়জনদের। পরি এবং জয় স্টেজে বসে আছে, তখনই পরি দেখতে পায় তার পরিবারের সবাই আসছে। পরি তো ভীষণ খুশি হয়ে যায়। খাওয়া দাওয়া পর্ব সেরে পরি পা দেয় বাবার বাড়ির
যাওয়ার পথে একটা মেয়ে যে বাড়িতে জন্মেছে বেড়ে উঠেছে সেই বাড়িতে নিজের বাড়ি বলে জেনেছে, সেই বাড়িতে একটা মেয়ে হয়ে যায় মেহমান। কি অদ্ভুত না মেয়েদের জীবন, ভাবতে পড়ে চোখে জল চলে আসে। জয় সেটা খেয়াল করতে জিজ্ঞেস করে, কি হয়েছে পরি, তোমার চোখে পানি কেন? এমনি, তেমন কিছু হয়নি। তারপর পরীরা পৌঁছে যায় বাড়িতে, কিন্তু আসার পথে পরী দেখতে পায় নীরের বাড়ির সামনে অনেক মানুষজনের ভিড়। বাড়ি এসে পরী পিয়াসকে বলে, নীরের বাড়িতে কি হয়েছে রে পিয়াস? আসলে আপু, নির্বাইয়ার বউ কালকে সকালে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ আপু, এটাই তো শুনেছি। পরি ভীষণ অবাক হয়। পরীকে একা করে দিয়ে নীর সঙ্গী খুঁজে নিয়েছিল, কিন্তু যখন পরি সঙ্গী পেল তখন নীর একা হয়ে গেল। হয়তো এটাই নিয়তি, ঠকলে ঠকতে হয়। বড়লোক মেয়ে বিয়ে করলে করা লোভ নীরকে বুঝিয়েছে কতটা লোভ কতটা ভয়ানক। 4 বছর পর। মামুনি, দুষ্টুমি করো না প্লিজ, খাবারটা খেয়ে নাও। না না, তাবো না আমি, তুমি আমাতে বাবার কাছে নিয়ে চলো। আমি বাবা যাব আম্মু। বিয়ের 1 বছর হতে পরিকল জুড়ে আলো করে জন্ম নেয় মায়া। বাবা বলতে সে পাগল, সকালে ঘুমিয়েছিল বলে বাবা তাকে না বলে অফিসে গেছে, সেজন্য তার বায়না এখন বাবার কাছে নিয়ে যাও। কি আর করার, মেয়ের বায়না রাখতে পরীকে ছুটতে হয়েছে অফিসে। অফিসে আসতেই মেয়ে চলে যায় বাবার ক্যাবিনে। সেখানে গিয়ে দুষ্টুমি শুরু হয় বাবা মেয়ের। কিন্তু আজকে অফিসে নতুন লোক নেওয়া হবে, অনেক লোক এসেছে ইন্টারভিউ দিতে। হঠাৎ পরী খেয়াল করে সেখানে নীর বসে আছে। পরীর বিয়ের পর পরীর সাথে নীরের আর কখনো দেখা হয়নি, কিন্তু 4 বছর পরও নীরকে চিনতে পরীর একটুও সময় লাগে না। সামনে এগিয়ে গেলে নীরও পরীকে দেখতে পায়। পরীকে দেখে নীর পরীর দিকে এগিয়ে আসে। কেমন আছো পরী? নীরের শান্ত গলায় করা প্রশ্নের জবাবে ভালো আছি উত্তর দেয় পরী। তা তুমি এই অফিসে চাকরি ইন্টারভিউ দিতে এসেছে? চাকরি ইন্টারভিউ? কিন্তু তুমি তো সরকারি চাকরি করতে। বড় লোকের মেয়েকে বিয়ে করা তো তারা আমার সরকারি চাকরি দিয়েছিল, কিন্তু সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে আমায় ডিভোর্স দিল, তখন তার বাবাও আমার বদলে তার মেয়ের সেই বয়ফ্রেন্ডকে সেখানে জয়েন দিল। লোকের তিক্ত কথায় আমার সহ্য হচ্ছিল না বলে ঢাকা আসি। ছোটোখাটো একটা জব করতাম, কিন্তু সেটাও চলে গেল পরি। পরি, তুই আমাকে মাফ করে দিস রে। মানুষকে ঠকালে ঠকতে হয়, এটা আমি বুঝেছি। যেই টাকা চাকরির লোভে পড়ে আমি তোকে ঠকিয়েছি, আজকে আমারও সেই সব কিছুই নেই, আর সাথে হারিয়েছে আমার সম্মান। আমি একদম নিশ্চুপ হয়ে গেছি রে পরি। তুমি চিন্তা করো না, এই অফিসে তোমার চাকরি হবে। কথা শেষ করতে না করতে সেখানে মায়াকে নিয়ে জয় চলে আসে। মেয়ে খুব জ্বালাচ্ছে বুঝি? পরি হেসে জিজ্ঞেস করে জয়কে। কি যে বলো পরি, আমার মা কি আমায় জ্বালাতন করতে পারে? আমার মায়ের তো এখন ক্ষুধা পেয়েছে, তাই চলো এখন আমরা রেস্টুরেন্টে যাব। আচ্ছা, সে বা হয় যাচ্ছি, কিন্তু তোমাকে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। ইনি হচ্ছেন নীর, তোমার অফিসে ইন্টারভিউ দিতে আসছে। আলিসকে বলো ওনার চাকরিটা কনফার্ম করে দিতে। ঠিক আছে, এক্ষুনি বলছি। এ আলিজ, এদিকে এসো। নীর সাহেবের কাগজপত্রগুলো নাও, আর আমাদের অফিস থেকে ওনাকে জয়েনিং লেটারটা দিয়ে দাও। এটা আমার স্বামীর অফিস নীর, তোমাকে এখান থেকে কেউ চাকরিচ্যুত করবে না। ভালো থেকেও আসছি। কথাটা বলেই পরি তার মেয়ে ও স্বামীর সাথে চলে যায়। পিছনে ফিরে তাকাতে হয়তো দেখতে পেত নীরের সেই পেয়ে পেয়ে হারানো আফসোস রেখাটা। হীরাকে ফেলে কাছের দিকে ছুটছিল, তাই তো সে আজ ক্ষত বিক্ষত। পরি মনে মনে অনেক ধন্যবাদ দেয় পিয়াসকে। তার ভাইয়ের প্রতি ভরসা করাটা তার সেদিন সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল। বোনকে জীবনের একটাই ভাই থাকা সত্যি আল্লাহর রহমত। পরির জীবন আর সুন্দর সাবলীল, সৌন্দর্যে ভরপুর একটা সুখী জীবন। অন্যদিকে প্রতারণা করা মানুষটার জীবনে আছে শুধু আফসোস আর আফসোস। সব থেকে বড় কথা হচ্ছে, কাউকে ঠকিয়ে কেউ কখনো আসলে সুখী হতে পারে না। ঠকানো আর প্রতারণার মধ্যে কখনো সুখের দেখা মিললেও সেটা চিরস্থায়ী হয় না। সমাপ্ত। কেমন লেগেছে পুরো গল্পটা সবাই জানাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।